নমস্কার, শিক্ষায় আপনাদের সকলকে স্বাগত। দিস ইজ মি ইয়োর ফ্যাকাল্টি অফ কনস্টিটিউশন ফ্রম টিম শিক্ষা। ওকে, সো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে মেকিং অফ দ্য কনস্টিটিউশন পার্ট 1। প্রিভিয়াস লেকচারে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা ডিসকাশন করেছিলাম লাস্ট পোর্শন, যেটা মহাত্মা গান্ধীর অ্যারাইভাল, এবং আমরা বলেছিলাম যে মহাত্মা গান্ধী কিভাবে জাতির জনক হচ্ছেন, কিভাবে ফাদার অফ দ্য নেশন হচ্ছেন, সেটা আমরা পরের লেকচারে অর্থাৎ মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারে দেখব আরও গভীরভাবে, এবং তিনি আরও কী অবদান আমাদের দিয়ে গেছেন, যার জন্য ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করেছে। ওকে, এত কম লিটারেসি রেট থাকা সত্ত্বেও তিনি কিভাবে কন্ট্রোল করেছেন, সেই সব আস্তে আস্তে আমরা দেখব মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারে। এবং এখানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অবধি আলোচনা করব, এবং নেক্সট লেকচারে সাইমন কমিশন থেকে হয়ে মেকিং অফ কনস্টিটিউশন এর অন্তিম পর্যায়ে আমরা যাব। ওকে, সো মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারের আমি প্রিভিয়াস লেকচারে বলেছিলাম মহাত্মা গান্ধী অ্যারাইভস ইন দ্য পিকচার। ওকে, so Gandhi arrives in the picture এর aspect কি? Okay, why are you discussing the Mahatma Gandhi only? When I say Mahatma Gandhi, I do not by any means discount the fact যে এই স্ট্রাগলে হাজারো হাজারো লাখো লাখো লোক রিভোল্ট করেছিল, লাইক সুভাষ চন্দ্র বোস, লাইক নেহেরু। ওকে, এভরিওয়ান, ভারতের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি স্ট্রাগল করেছিল। এখন আমার পয়েন্টে শুধু মহাত্মা গান্ধী এর উপর ছিল, অর্থাৎ টোটাল যে কনসেন্ট্রেশন সেটা মহাত্মা গান্ধীজির ওপরই ছিল, কারণ হি ওয়াজ আ মাস কমিউনিকেটিং লিডার। ওকে, হি ওয়াজ এ কিনা মাস কমিউনিকেটিং লিডার। ওকে, সো কি হচ্ছে না, this is an example or a indication of every such leader যারা এই স্ট্রাগলে ছিল। কিন্তু মহাত্মা গান্ধী কোইন্সিডেন্টলি কেম এট ওয়ান টাইম যখন বিশ্ব চেঞ্জ হচ্ছিল উইথ রিগার্ডস টু দ্য ফ্রিডম স্ট্রাগল। ওকে, কিন্তু মহাত্মা গান্ধী পয়েন্ট উঠলো কেন? উঠলো এই কারণে, বিকজ ইন্ডিয়া ওয়াজ আ কলোনি। ওকে, ইন্ডিয়া ওয়াজ আ কলোনি অ্যান্ড ইন্ডিয়া ওয়ান্টস টু বি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ইন্ডিয়া ওয়ান্টস টু বি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? এখন কলোনি থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে সফর, সেই সফরটা খুবই যে আসান সেটা বলবো না। ব্রিটিশার্সকে আচমকা উঠিয়ে বাইরে ফেলা যাবে না। দেয়ার হ্যাজ টু বি এ সিকোয়েন্স, অ্যান্ড দ্যাট রোড ম্যাপ ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, কলোনি হচ্ছে কলোনি, সেখান থেকে আমরা যাচ্ছি কোথায়? কলোনি থেকে আমরা যাচ্ছি ডোমিনিয়ন। ওকে, কলোনি থেকে আমরা যাচ্ছি কোথায় না ডোমিনিয়নে, সেখান থেকে আমরা যাব ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ তিনখানা ভাগ। কলোনি, সেখান থেকে আমরা যাব ডোমিনিয়ন স্ট্রাকচার, সেখান থেকে হবে ইন্ডিপেন্ডেন্স। টেকনিক্যালি খুবই ডিফিকাল্ট। ওকে, প্রথমে কলোনি, মাঝখানে ডোমিনিয়ন, দেন ইন্ডিয়া উইল বিকাম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, লেটস গো টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ওকে, সেই সময় লিটারেসি রেট কত ছিল? সেই সময় লিটারেসি রেট ছিল আমাদের 6% to 7%। ওকে, 6% to 7% লিটারেসি রেট ছিল। কিভাবে তারা বুঝবে যে এই কলোনি এইখান থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে? অর্থাৎ টেকনিক্যালি অনেক হার্ডেলস পাস করতে হবে। ওকে, কেন? কারণ ব্রিটিশরা কি করে রেখেছিল আমাদের? ব্রিটিশরা আমাদের মিলিটারি স্লেভ বানায়নি, তারা আমাদের পলিটিক্যালি এবং লিগালি স্লেভ বানিয়েছিল। আমরা যে বলি না আমরা মিলিটারি দিক দিয়ে স্লেভ ছিল, এটা কিন্তু নয়। তারা আমাদের পলিটিক্যালি এবং লিগালি স্লেভ বানিয়ে রেখেছিল। ওকে, এখন এই যে বললাম না কলোনি থেকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে, তো এই কলোনি জিনিসটা কি? আ কলোনি ইজ
when a strong state controls a small or weaker state by political and legal means. ওকে, মানে কি হচ্ছে 1833 সালে আমাদের হচ্ছে কমপ্লিট সেন্ট্রালাইজেশন, ওকে, অফ গভর্নেন্স। দেয়ারফর আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল প্রাইমারিলি পলিটিক্যাল অ্যান্ড লিগাল ছিল, নট মিলিটারিলি। তাই একে রেভলিউশন নাম দেওয়া হয়নি। মিলিটারি যখন শব্দ ইউজ হবে তখন রেভলিউশন নাম দেওয়া হবে। একে তাই জন্য নাম দেওয়া হয়েছিল কিনা ফ্রিডম স্ট্রাগল। এবং যখন পলিটিক্যাল এবং লিগ্যাল হবে তখন আইনের ভাষা হবে, সংবিধানের ভাষা হবে, লিগ্যালিটির ভাষা হবে। এখন লিটারেসি রেট আমি তোমাদের যেই সময় বোঝাচ্ছি সেই সময় অনেক বেশি। সেই সময় 1919-এর রেটটা ছিল 6 to 7%। এই যে লিটারেসি রেট, ওকে, এই যে লিটারেসি রেট 6 to 7%, তাও মহাত্মা গান্ধী এবং বাকিরা দেশকে কিন্তু সেই সময় বুঝিয়ে দিচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে? এদের কন্ট্রিবিউশন কতটা ইম্পর্টেন্ট ছিল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, দে গেভ আস দ্য রোড ম্যাপ, না কিভাবে কলোনি থেকে ইন্ডিপেন্ডেন্স হবে, কিভাবে যাবে, পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অকুপেশন কিভাবে পলিটিক্যালি এবং লিগালি সোভারেইন হবে। ওকে, এরপর আমরা আসছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এ। এই সময় চলছে আমাদের ওয়ার্ল্ড ওয়ার 1। ওকে, 1915 থেকে 1919 এটা কিনা একটা ক্রুশিয়াল রোল প্লে করে দিয়েছে। ওকে, একটা ক্রুশিয়াল রোল প্লে করেছে। না, ব্রিটিশার্স বিকামস উইক। ওকে, ব্রিটিশার্স বিকামস উইক। ওকে, so Gandhi had arrived at that time from South Africa and Congress got a new color or a new idea of enforcing what they thought was and was our requirement. What they thought was our requirement. What they thought, okay, they thought যে আমাদের সব থেকে প্রথমে চাই কিনা প্রভিন্সিয়াল অটোনমি। আমাদের প্রথমে কী চাই না প্রভিন্সিয়াল অটোনমি। দ্য পয়েন্ট হিয়ার ইজ ইন্ডিয়া ওয়াজ আন্ডার পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অকুপেশন। ভারতে যে কলোনাইজেশন হয়েছিল সেটা সেন্ট্রালাইজেশন থেকে এসেছিল সেই 1833 সাল থেকে। ওকে, সেই 1833 সাল থেকে। এখন আমরা যদি ফ্রিডম স্ট্রাগলকে অন্য কোনো নাম দিতে চাই তবে এইটা দেওয়া যেতেই পারে। ইট ইজ আ স্ট্রাগল ফর প্রভিন্সিয়াল অটোনমি। ইট ইজ এ স্ট্রাগল ফর প্রভিন্সিয়াল অটোনমি, অর্থাৎ প্রভিন্সেস যাদের লেজিসলেটিভ পাওয়ার নিয়ে নেওয়া হয়েছে বা এক্সিকিউটিভ পাওয়ার উইক হয়ে গেছে তাদের লেজিসলেটিভ পাওয়ার পুনরায় ফিরে আসা দরকার। এই জন্য সবার প্রথমে আমাদের প্রভিন্সিয়াল অটোনমি ডিমান্ড করতে হবে। ওকে, অর্থাৎ টেকনিক্যালি বোঝো এই ব্যাপারটা। ওকে, যে আমাদের প্রথমে কী চাই প্রভিন্সিয়াল অটোনমি, যেহেতু লেজিসলেটিভ পাওয়ারটাকে পুনরায় ফিরে পেতে হবে। অ্যান্ড দেয়ারফর কী হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস পাস করা হচ্ছে, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919। এখানে মন্টেগু ছিল আমাদের সেক্রেটারি অফ স্টেট এবং চেমসফোর্ড ছিল আমাদের ভাইসরয়। এসওএসটা সবসময় ফার্স্টে থাকে। ওকে, মন্টেফোর্ড রিফর্মসে আমরা সবার প্রথমে প্রভিন্সিয়াল অটোনমি ডিমান্ড করা শুরু করলাম। সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এ লেজিসলেচার লিস্টকে সেপারেট করে নেওয়া হলো এবং এই লেজিসলেচার লিস্টে কী হচ্ছে না ফেডারেল লিস্ট আলাদা হলো এবং এই প্রভিন্সিয়াল লিস্টও আলাদা হলো। ওকে, দুটো লিস্ট আলাদা হচ্ছে, একটা ফেডারেল একটা প্রভিন্সিয়াল। ওকে, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হাউএভার, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং দিস? হাউএভার প্রভিন্সিয়াল সাবজেক্টসের উপর একটা মেজর গেম খেলা হলো না, দে আর কনভার্টেড ইন রিজার্ভড অ্যান্ড ট্রান্সফার্ড লিস্ট। ওকে, ডিপেন্ডিং অন whether the advice of the council of minister or minister was binding on the viceroy or not. ওকে, মানে বোঝাতে চাইলাম কি এতক্ষণ ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এ
একটা হবে ফেডারেল লিস্ট, তার আন্ডারে কি আছে প্রভিন্সিয়াল লিস্ট। এই প্রভিন্সিয়াল লিস্টের দুটা ভাগ, একটা হচ্ছে রিজার্ভ লিস্ট এবং আরেকটা হচ্ছে ট্রান্সফার্ড লিস্ট। ওকে, এটা 1, এটা 2, এটা 3। ওকে, এখন এই রিজার্ভ লিস্ট বলতে কি বোঝায়? রিজার্ভ লিস্ট বলতে কি বোঝায় না, উইথাউট দ্য কনসেন্ট অফ মিনিস্টার। এবং এই ট্রান্সফার্ড লিস্ট বলতে কি বোঝায়? উইথ দ্য অ্যাডভাইস অফ মিনিস্টার। ওকে, এতটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, আশা করছি। এই যে প্রসেসটা এতক্ষণ যেটা বললাম প্রিভিয়াস 1 মিনিটে, এইটা হচ্ছে আমাদের ডায়ারচি। ওকে, এখন এখান থেকে প্রশ্ন আছে ডায়ারচি কি, বাইক্যামেরালিজম কি? ডায়ারচি মানে হচ্ছে আমাদের জয়েন্ট ট্রেড বা ডিভিশন, যেটা কোথায় শুরু হয়েছিল? ফার্স্টে রোম বা স্পার্টাতে শুরু হয়েছিল, সেখান থেকে প্রসেসটা স্টার্ট হলো। এখন ব্যাপার হচ্ছে আমরা চাইলাম কি প্রভিন্সিয়াল অটোনমি। ওকে, এরা আমাদের দিচ্ছে কি বাইক্যামেরালিজম, মানে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে কাউন্সিল অফ স্টেটসও হবে। ওকে, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে কাউন্সিল অফ স্টেটসও হবে এবং হাউস অফ পিপলও হবে। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, আমি চাইছি প্রভিন্সিয়াল অটোনমি। এই প্রভিন্সিয়াল অটোনমির দুখানা সেক্টর রয়েছে, একটা হচ্ছে কি ডিভিশন অফ পাওয়ার্স, আরেকটা কি বাইক্যামেরালিজম। ওকে, 1919-এ আমাদের মেন ডিমান্ড কী ছিল? প্রভিন্সিয়াল অটোনমি। এই প্রভিন্সিয়াল অটোনমির দুটা সেক্টর, একটা কি ডিভিশন অফ পাওয়ার্স, আরেকটা কি বাইক্যামেরালিজম। ডায়ারচি একটা আলাদা বিষয়। ওকে, মহাত্মা গান্ধী অ্যান্ড রেস্ট ব্রিটিশদের কাছে প্রভিন্সিয়াল অটোনমি চাইছে। সো ব্রিটিশরা বললো আচ্ছা দিচ্ছি, দিয়ে এমন এক ডিভিশন অফ পাওয়ার দিল আমাদের কাছে, যেখানে আমরা কি পাচ্ছি? ডিভিশন অফ পাওয়ার্স মানে ফেডারেল লিস্ট এবং প্রভিন্সিয়াল লিস্ট আছে। ওকে, রাইট। এই ফেডারেল লিস্ট এবং প্রভিন্সিয়াল লিস্ট আছে ডিভিশন অফ পাওয়ার্স। ওকে, নাও প্লিজ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য পাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন ফেডারেল লিস্ট। ওকে, একইভাবে প্রভিন্সিয়াল লিস্টে যে রিজার্ভ লিস্ট ছিল না আমাদের, একটু আগে বললাম এই যে রিজার্ভ লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, এই যে রিজার্ভ লিস্ট। ওকে, এই প্রভিন্সিয়াল লিস্টে যে রিজার্ভ লিস্ট ছিল সেইখানে সব পাওয়ারকে কনসেন্ট্রেট করা হলো। মানে কি বললাম এতক্ষণ না, মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য পাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন ফেডারেল লিস্ট, এবং একইভাবে প্রভিন্সিয়াল লিস্টে যে রিজার্ভ লিস্ট ছিল দ্যাট ওয়াজ দ্য ওয়ান যেখানে সব ইম্পর্টেন্ট পাওয়ার্স ছিল। অর্থাৎ ফেডারেল লিস্ট একটা সেগমেন্ট এবং প্রভিন্সিয়াল লিস্টের রিজার্ভ লিস্ট একটা সেগমেন্ট। অর্থাৎ উই ওয়ান্ট আ ট্রু ডিভিশন অফ পাওয়ার, আর এরা আমাকে দিচ্ছে কি ফলস ডিভিশন অফ পাওয়ার। এখন এই কাউন্সিল অফ স্টেটস ছিল একটা অ্যাডভাইজারি বডি। ওকে, অ্যাডভাইজারি বডি ছিল কেন? এই কাউন্সিল অফ স্টেটস। ওকে, আনলাইক আওয়ার রাজ্যসভা এখনকার সময়। সো দিস ওয়াজ নট দ্য প্রভিন্সিয়াল অটোনমি দ্যাট উই আর এক্সপেক্টিং। ওকে, হোল্ড অন। এর সাথে এরা কি বলছে আমাদের? এর সাথে বলছে এক্সিকিউটিভ কাউন্সিলে আমাদের 6 জনের মধ্যে 3 জন ভারতীয় থাকবে। আর কি বলছে 1919-এর মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল হয়ে গেল, বলছে কি সেপারেট ইলেক্টোরেট, যেটা 1909 ছিল, মুসলিমদের দেওয়া হয়েছিল, এবং সেটাকে এক্সটেন্ড করে বলা হলো কি না শিখ এবং অ্যাংলো ইন্ডিয়ানদেরও দেওয়া হবে। ওকে, আবার কি দিচ্ছে 1919-এ? আবার দিচ্ছে এরা লিমিটেড ফ্র্যাঞ্চাইজি, মানে 10% ইন্ডিয়ানসকে ভোটিং রাইটস দেওয়া হলো। ওকে, এখানে একটা মনে রাখা খুবই জরুরি, ব্রিটিশরা কিন্তু আমাদের কোনো দিনই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি দেয়নি। ওকে, সো এই গেল 1919-এর এই 3টা পয়েন্ট। আরও কি পয়েন্ট আছে দেখে নেওয়া যাক। কি বলছে 1919-এ হাই কমিশনার ফর ইন্ডিয়া তৈরি হলো লন্ডনে। ওকে, তারপরে কি হচ্ছে 1919-এ সিপিএসসি তৈরি হলো, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, যেটা কিনা এখন ইউপিএসসি।
আর কি বললো না, প্রভিন্সিয়াল বাজেটকে সেন্ট্রাল বাজেট থেকে আলাদা করে দেওয়া হলো। ওকে, দ্য পয়েন্ট ওয়াজ দ্যাট আমরা চাইলাম প্রভিন্সিয়াল অটোনমি, এরা দিচ্ছে আমাদের ফলস সেন্স অফ প্রভিন্সিয়াল অটোনমি, না ট্রু ডিভিশন অফ পাওয়ার্স দিচ্ছে, না বাইক্যামেরালিজম দিচ্ছে। সো ব্রিটিশরা কি বলছে, গান্ধীজি তুমি যা চাইলে আমি তাই দিলাম। বাপু বলল আচ্ছা দেখছি, ঠিক আছে। দিয়ে পর্যালোচনা করে দেখলো যে ব্রিটিশরা গেম খেলে দিছে, যেমন ওদের স্বভাব। গান্ধীজি তখন রেগে মেগে একবারে সবকে নিয়ে একবারে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করে দিল। ওকে, এই নন কোঅপারেশন মুভমেন্ট একটা খুবই বড় প্রভাব ফেলেছিল। ওকে, এরপরে কি বলা হচ্ছে, 1919-এ 10 বছর অন্তর আমরা রিভাইজ করব। ওকে, কিন্তু এমন প্রেশার দেওয়া শুরু হলো বা এমন সব কী বলবো গণ্ডগোলীয় কাজ শুরু হলো, এই 1919 থেকে 10 বছর মানে 1929 সালে একটা কমিশন আসবে, সে আবার পর্যালোচনা করবে। সো 1929 সালের আগেই, তার 2 বছর আগেই আমাদের এসে যাচ্ছেন সাইমন সাহেব, সাইমন কমিশন এসে যাচ্ছে, ঠিক আছে। সো আজকে আমাদের লেকচার এতটাই যে 1919 সাল অবধি আমরা দেখলাম, তারপরে 10 বছর একটা কমিশন গঠন করে এটাকে রিভাইজ করা হবে, যেটা সাইমন কমিশন। সাইমন কমিশন কেন 1929-এর জায়গায় 1927 সালে এলো, ওকে, এটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে কেন এই 2 বছর। ওকে, মেকিং অফ দ্য কনস্টিটিউশনের লেকচার 1-এ এতটাই আজকে। নেক্সট লেকচারে কি হবে না, আমরা জানবো সাইমন কমিশন থেকে শুরু করে মেকিং অফ দ্য কনস্টিটিউশনের অন্তিম পর্যায় অবধি, যেটা লক্ষ্মীকান্তের 2nd চ্যাপ্টার। ওকে, সো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। নেক্সট লেকচারে জলদি আপনাদের সাথে দেখা হচ্ছে।